নমস্কার, আমি ডক্টর রিয়া চক্রবর্তী। আমি সাউথ ক্যালকাটা আর্টস কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করি। আজকে আমাকে বাংলা সাহিত্যের কোনো একটি বিষয় নিয়ে বলতে বলা হয়েছে। সেই জন্য আমি আমার বিষয় হিসেবে বেছে নিয়েছি ঈশ্বর গুপ্তের কবিতাকে। বিষয়ের শিরোনাম রেখেছি ঈশ্বর গুপ্ত, কবির সময়, কবির দ্বন্দ্ব। ঈশ্বর গুপ্ত তার সঙ্গে একটা সাবটাইটেল দিয়েছি আমি, কবির সময়, কবির দ্বন্দ্ব। কারণ ঈশ্বর গুপ্ত বলতে গেলে একটা বিপুল অধ্যায়। কারণ আমরা যারা বাংলা সাহিত্যের ইতিহাস জানি তারা জানি যে ঈশ্বর গুপ্তকে দিয়েই আধুনিক যুগের সূচনা হচ্ছে বাংলা কবিতায়, সেটা ধরা হয়। এবং তার এত নানা দিকের বিস্তার রয়েছে, ফলে সবটা এইটুকু সময়ের মধ্যে আমরা হয়তো ধরতে পারবো না। সেই জন্য আমি মূলত তার সময় এবং তার দ্বন্দ্বের জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করব। আমরা জানি যে ঈশ্বর গুপ্তের যে বিভিন্ন মানে যেগুলো কবিতার কিছু কিছু অংশ যা আজকে প্রায় প্রবাদে পরিণত হয়েছে, যেমন এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ করা, বা মাতৃসম মাতৃভাষা কুড়ালে তোমার আশা, তুমি তার সেবা করো সুখে। এই যে এই কবিতাগুলো যার লেখা থেকে উঠে এসেছে, যার লেখা যখন প্রবাদে পরিণত হয় তখন বোঝাই যায় যে তার জনপ্রিয়তা কিরকম ছিল। সেই ঈশ্বর গুপ্তকে একটু আমরা বোঝার চেষ্টা করব। কারণ ঈশ্বর গুপ্তকে দিয়ে আমরা বলছি যে আধুনিক কবিতার সূচনা হচ্ছে। এই আধুনিক শব্দটাতে এসে আমাদের অনেকেরই একটা কোথাও বোধহয় আমরা একটুখানি থমকে যাই। কারণ ঈশ্বর গুপ্তের লেখার মধ্যে আধুনিক বলতে তোমরা প্রগতিশীল শব্দটাকে ভীষণ এক করে ফেলি। ফলে ঈশ্বর গুপ্তের লেখার মধ্যে আমরা মনে করবো যে কোথায় সেই মধ্যযুগের দেব দেবতা ছেড়ে বেরিয়ে এলো, মানুষের কথা উঠে এলো। ঈশ্বর গুপ্ত লিখছেন, চারদিকে তখন যে ইংরেজদেরকে দেখছেন তাদের কথা উনি লিখছেন, কিন্তু তার ভাবনা আজকের নিরিখে দাঁড়িয়ে, আজকের এই সময়ে দাঁড়িয়ে কতখানি আধুনিক, এইটা যদি আমরা ভাবতে বসি তাহলে বোধহয় আমাদের কোথাও একটুখানি ভুল হবে। কারণ হচ্ছে যে কোনো কবিকে বা যে কোনো স্রষ্টাকেই তৈরি করে হচ্ছে তার সময়। আর ঈশ্বর গুপ্তের যে সময়, সেই সময়টা কিন্তু হচ্ছে সেই সময়টাকে বিশ্লেষণ করে যদি তাকে আমরা খোঁজার চেষ্টা করি, তার অনেক রকমের কবিতা রয়েছে। যেমন আমরা খাদ্যরস বা তার বিভিন্ন কবিতার মধ্যে ধাঁধা কিভাবে উঠে এসেছে, বা বিভিন্ন আমাদের যে উৎসবগুলো, যেমন আমরা তো বাঙালি উৎসবে এতদিন পরিচিত ছিলাম, কিন্তু ঈশ্বর গুপ্তের সময় হচ্ছে কি আমরা পাচ্ছি ইংরেজদের কাছ থেকে বড়দিন, ইংরেজি নববর্ষ। সেই উৎসবগুলোর প্রেক্ষিতে যে কোথায় তাদের উৎসব পালন, আমাদের উৎসব পালন আলাদা, এইরকম নানা দিক উঠে আসছে। যে কারণে ঈশ্বর গুপ্তকে অনেকে কিন্তু বলছেন যে কলকাতার নাগরিক জীবনের ছড়াকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে বলেছেন একাধারে রিয়েলিস্ট কবি এবং স্যাটায়ারিস্ট কবি, এবং যাকে বলেছেন বঙ্গভাষার বড় একজন মহাকবি, তা সেই কবিকে যদি আমরা বুঝতে যাই তার এতগুলো দিকের মধ্যে না গিয়ে আমি তার সময়টাকে ধরার চেষ্টা করব। কারণ ঈশ্বর গুপ্তের কবিতা পড়তে গিয়ে কোথাও মনে হয়েছে ঈশ্বর গুপ্তের মধ্যে সেই সময়ের যে দ্বন্দ্ব, সেই সময়ের যে একটা মানসিক টানাপোড়েন চলছিল আমাদের জনমানসে, সেই জনমানস যার খোঁজ কিন্তু আমরা ইতিহাসের পাতায় পাবো না। হয়তো তখনকার দিনে সমাজ বিজ্ঞান থাকলে সেটা ধরা পড়তো। ঈশ্বর গুপ্ত সেই কাজটা করে গিয়েছেন। ঈশ্বর গুপ্তের মধ্যে আমাদের আম জনতার ভাবনার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। তাহলে আমরা এইবার যদি একটুখানি দেখে নিই যে ঈশ্বর গুপ্তের সময়টা কত থেকে কত ছিল এবং সেই সময় ছোট বড় কি ঘটনা ঘটেছিল, সেইটা যদি দেখি তাহলে আমরা দেখব যে ঈশ্বর গুপ্ত জন্মাচ্ছেন 1812 খ্রিস্টাব্দে এবং চলে যাচ্ছে 1859 খ্রিস্টাব্দে। এই সময়ের মধ্যে কি হচ্ছে? প্রথমত ইংরেজরা আসাটাই একটা বিপুল আলোড়ন সৃষ্টি করছে। সেই আলোড়নটা কিরকম? কারণ হচ্ছে তাদের ভাষা আমরা বুঝছি না, ওই রকম মানুষজনকে আমরা দেখিনি, তাদের সমস্ত পোশাক আশাক আচরণ কিচ্ছুর সঙ্গে আমরা পরিচিত নই।
ফলে সবকিছুর মধ্যেই একটা বিস্ময় যেমন ছিল, তার সঙ্গে আরেকটা জিনিস ছিল, একটা গেল গেল ভাব হয়েছিল। কারণ যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো কতটা ভালো হচ্ছে আর কতটা মন্দ, সময়ের মধ্যখানে দাঁড়িয়ে বোধহয় সময়কে বিচার করা যায় না। ফলে ঈশ্বরভক্ত বা আমরা তখন সেই বিচারটা করতে পারছিলাম না। আমরা দেখতে পাচ্ছি কি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ডিরোজিও, যার জন্মসাল হচ্ছে 1809 এবং 1831-এর জাতীয়গান, সেই ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল এদের একটা বিপুল প্রভাব পড়ছে বাঙালি সমাজে। সেই প্রভাব কতটা ভালো এবং কতটা তখনকার যে গোড়া যারা রয়েছে, গোড়া মানুষেরা যারা রয়েছে, তারা তাদেরকে কতখানি কিভাবে দেখছেন, সেইটা নিয়ে কিন্তু একটা আমাদের একটা টানাপোড়েন চলছে তখন। তার মধ্যেখানে আমরা দেখছি মাইকেল মধুসূদন দত্ত, তিনি যে সময়টাতে, সেই সময়ে আমি যেটা তার জন্ম এবং মৃত্যু সালের সঙ্গে সঙ্গে উল্লেখ করেছি যে বাংলা সাহিত্য ক্ষেত্রে কিন্তু মাইকেল মধুসূদন আসছেন 1859-60 সালে। আর খেয়াল করে দেখুন, ঈশ্বরভক্তের তিরোধান কিন্তু 1859-এ। তাহলে মাইকেল মধুসূদন যে বাংলা লেখায় আসছেন, এটা কিন্তু ঈশ্বরভক্ত লিখে যেতে পারছেন না। ফলে তার যে এই ইংরেজি মানে লেখা থেকে মাইকেল মধুসূদনের চলে যাওয়া, তার ধর্ম চেঞ্জ করে নেওয়া, এই সমস্ত কিছুকেই তখন সকলে কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলে দেখছে। এবং একটা প্রশ্ন এইটাও উঠে আসছে যে যেহেতু শিক্ষিত মানুষদের মধ্যেই এই প্রবণতা দেখা যাচ্ছে, ফলে ইংরেজদের এই যে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে, সেইগুলো কতখানি, মানে ইংরেজের মূল কথা হচ্ছে ইংরেজ শিক্ষা ব্যবস্থাটা আমাদের এই সমাজের জন্য কতখানি উপকারী, সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। তারপরে দেখতে পাচ্ছি বেথুন স্কুল এবং ডাফ স্কুল। একটা বেথুন স্কুল হচ্ছে 1849 খ্রিস্টাব্দে এবং ডাফ স্কুল 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে। কোন সময় প্রতিষ্ঠা হচ্ছে? যে সময় বাঙালি ঘরের মেয়েরা পড়াশোনা করে, যে সময় আমরা দেখছি যে পড়াশোনাটা এবং খুব অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। কৌলিন্য প্রথা রয়েছে যে অনেক বয়স্ক কারোর সঙ্গে তাদের হয়তো বিয়ে হয়ে যাচ্ছে, দুদিন পরে তারা বিধবা হচ্ছে, সারাটা জীবন তাদের একটা কষ্টের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এবং শিক্ষার আলো বা মন যাতে উদার হয় এমন কোনো অপশন কিন্তু তখন বাঙালি মেয়েদের জন্য খোলা নেই। সেই জায়গায় বেথুন এবং ডাফ এনারা দুজন যেটা প্রতিষ্ঠা করছে, মানে বেথুন স্কুল প্রতিষ্ঠা হচ্ছে এবং ডাফ তার স্কুল প্রতিষ্ঠা করছেন, যে সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখছি যে দুজনেই কিন্তু স্বাধীন, আমাদের দেশের লোক নয়। ফলে সেইখানেও একটা আমাদের প্রশ্ন জাগছে যে যেখানে এইরকম ছেলেরাই বেরিয়ে চলে যাচ্ছে অন্য পথে, তারা তাদের নিজেদের ঐতিহ্যকে অস্বীকার করছে, ঐতিহ্যকে ঘৃণা করছে, সেখানে আমাদের অন্দরমহল কতটা সুরক্ষিত থাকবে? মেয়েরাই তো অন্দরমহল। ফলে সেইখানে আমাদের একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এরপর আসছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তিনি নারী শিক্ষার প্রসারের জন্য কথা বলছেন এবং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়ন হচ্ছে। তার ফলে যে সমস্ত বাল্য বিধবারা ছিলেন তারা হচ্ছেন তখন কিন্তু বিবাহের সুযোগ পাচ্ছেন অন্ততপক্ষে। এবং এই লড়াইটা আমরা জানি যে বিদ্যাসাগরকে অনেকখানি পথ পাড়ি দিতে হয়েছিল, খুব সহজে সেটা হয়নি। তার সমাজের ভেতর থেকেই বাধা এসেছিল সবচেয়ে বেশি। ফলে সেইখান থেকে তিনি কিন্তু এই আইন পাশ করিয়ে কোথাও একটা মেয়েদের ঠিক একটা জায়গায় আনবার স্বপ্ন দেখছেন। এবং তারপরে আমরা দেখছি যে 1857 সালে হচ্ছে গিয়ে আমাদের সিপাহী বিদ্রোহ হচ্ছে। কেন সিপাহী বিদ্রোহ বললাম? কারণ হচ্ছে তখনও কিন্তু আমাদের পরাধীনতা সম্বন্ধে জ্ঞান খুব একটা নেই। আমরা কখনো জানি না যে কি ঘটনা ঘটেছে এবং পরাধীন বলে একটা জাতির মেরুদণ্ড কিভাবে ভেঙে যায়, এই বোধ তখনও আমাদের তৈরি হয়নি। ফলে আমরা জানি একজন রাজা আছে, তাকে মান্য করে চলতে হবে, সে যেই হোক না কেন। সেইখান থেকে এই যে সিপাহী বিদ্রোহ, এই যে বিধবা বিবাহ আইন, মেয়েদের স্কুল প্রতিষ্ঠা হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো একজন সাধারণ মানুষ কি
কিরকম ভাবে দেখছে, সাধারণ মানুষ যিনি সমাজ সম্পর্কে সচেতন সেই মানুষ কিভাবে দেখছে, তার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কারণ ইতিহাস পড়লে আমরা দেখি পরের পর আমাদের সাফল্যের কথা লেখা রয়েছে, কিন্তু সেই সাফল্যগুলো সত্যি কি সেদিন সাফল্য হিসেবে এসেছিল? এইটা হচ্ছে আমাদের বড় একটা প্রশ্নের জায়গা। সেটা একটু একটু করে এই জায়গাগুলোকে ধরেই আমরা বোঝার চেষ্টা করব। এইবার প্রথম আসি আমাদের যে পরাধীনতা বোধহীনতা, এই জায়গাটাতে আসি। পরাধীনতা বোধহীনতা, আমরা যে পরাধীনতা যে আমাদের কতখানি কষ্টদায়ক হতে পারে, স্বাধীনতা, স্বাধীন চিন্তার অবকাশ, মুক্ত মন, এগুলোর যে কতখানি প্রয়োজন আছে, নিজের শিকড়টাকে জানা, ঐতিহ্যকে জানা, এইগুলোর যে কত বড় একটা প্রয়োজন আছে, সেটা যে শুধুমাত্র সেই রবীন্দ্রনাথের তাসের দেশের মতো কটা নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে আটকা নয় ঐতিহ্য। এই জিনিসটাকে বোঝার জন্য সবার আগে দরকার ছিল একটা শিক্ষা, একটা বড় ধাক্কা, যে ধাক্কাটা ইংরেজ আমাদের তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দিয়েছিলেন এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে। ফলে সেইখানে এসে আমরা তিনটে দিক থেকে একটু বোঝার চেষ্টা করব। কিরকম? প্রথম হচ্ছে যে তিনি নিজের জাতি, এখানে আমি কিন্তু নিজের জাতি বলতে বাঙালিদের কথা বলছি, ঈশ্বরগুপ্ত বাঙালি কবি, সেই জন্য বাঙালিদের কথা বলছি। তিনি নিজের জাতির স্বরূপ সম্বন্ধে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে একটু বেশি বোধহয় পদানত হয়ে গিয়েছেন, একটু বেশি ইংরেজের পদানত হয়ে গিয়েছেন। তিনি ভিক্টোরিয়ার স্তুতি করছেন এবং সেই স্তুতি করছেন হচ্ছে প্রায় তাকে মায়ের জায়গায় বসিয়ে, দেবীর আসনে বসিয়ে। আর কি দেখছি, যে সিপাহী বিদ্রোহের কথা এখন আমরা পড়ি, সেই সিপাহী বিদ্রোহকে কিন্তু তিনি ভালো চোখে দেখছেন না। কারণ তার তখন মনে হচ্ছে যে এই সিপাহী বিদ্রোহটা ঠিক না, এটা হচ্ছে কি শাসকের বিরুদ্ধে যাওয়া, এটা কখনোই ভালো হতে পারে না। আমরা এই যে এইখানেই আমাদের কোথাও বোধহয় থমকে যেতে হয়। আধুনিক বলতে তো আমরা এই সমস্ত কিছু স্বীকৃতিই আশা করি, কিন্তু না, স্বীকৃতিটার জন্য কিন্তু একটু বুঝে নেওয়ার দরকার আছে। যদি খারাপ মনে হয় সেটাকেও আমাদের ধরে থাকতে হবে, সেইটাকে বুঝে তারপরে যেদিন মন সঠিক বলে জানবে সেটাকে, তখন আমরা তার পারে যাব। ফলে সেই সময় কিন্তু এত সহজে সমস্ত কিছুকে গ্রহণ করা হয়নি। তাহলে এই একটা একটা ধাপ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম আসি নিজের জাতির স্বরূপ সম্বন্ধে কতটা অসচেতন সেইটা। দেখুন এখানে একটা কোটেশন আমি ওনার কবিতা থেকেই দিয়েছি। কি বলা হচ্ছে? কাঙালি বাঙালি যত চিরদিন অনুগত, জানিবে মন্দ আচরণ, পুঁজি তোমার শ্রীচরণ। তুমি কে? রানী ভিক্টোরিয়া। আমাদের বাইরে কালো, ভেতরে বড় ভালো, মনেতে রাঙা আলো, টুকটুকে টুক সিঁদুর বরণ। রাজদ্রোহিতা কারে বলে স্বপ্নে জানি না, কেবল ঈশ্বরের নিকটে করি তোমার জয়ের বাসনা। তাহলে এই যে যেখানে বলা হচ্ছে বাঙালির আগেই কাঙালি শব্দটা, আমরা কি সত্যি কাঙালি? আমাদের তো হচ্ছে এক বহু প্রাচীন ঐতিহ্য, আমাদের যে বেদ, উপনিষদ, গীতা যা দিয়ে পরবর্তীকালে আমরা দেখব যে হয়তো বিদেশকেও আমরা জয় করছি আধ্যাত্মিকতায়, সেই বাঙালিকে কি কাঙালি বলা চলে? তিনি কিন্তু নির্দ্বিধায় শব্দটিকে বসিয়ে দিচ্ছেন এবং কি বলছে? চিরদিন অনুগত, জানিনে মন্দ আচরণ। এটা অনেকটা আমাদের সেই শিক্ষা ব্যবস্থা যেমন ভালো ছেলে তৈরি করে না, গুটি তারা কোনো সময় হচ্ছে গিয়ে ওই একটা ভালো মধ্যে থাকে, তারা যে বিরাট কিছু পরিবর্তন করতে পারে, সেই বিরাট পরিবর্তন করতে গেলে কিন্তু কোনো সময় মন্দ আচরণও হয়ে যায়। কারণ মন্দের ভেতর দিয়ে, ভাঙনের ভেতর দিয়েই হচ্ছে জয়গানটা গাইতে হয়। ফলে আমরা কিন্তু সেখানে বলে দিচ্ছি যে আমরা মন্দ আচরণ জানি না, মানে ঈশ্বরগুপ্ত আমাদের বাঙালিদের হয়ে বলছেন ভিক্টোরিয়াকে যে পুঁজি তোমার শ্রীচরণ। আর কি? আমাদের বাইরে কালো, ভেতরে বড় ভালো। কারণ ইংরেজরা আমাদের দিকে খুব নাকশিটকে তাকায়, আমাদের গায়ের চামড়ার রং কালো, তারা ওরকম ফর্সা, আমাদের তাদের কিছু কিন্তু আঘাত লাগছে না। আমরা উল্টে তাদের বোঝাতে যাচ্ছি যে না, আমরা কালো হতে পারি বাইরে, কিন্তু ভেতরটা বড্ড ভালো। আর তার সঙ্গে কি বলছি যে রাজদ্রোহিতা কাকে বলে স্বপ্নে জানি না। মানে এখানেই তো আমরা বুঝতে পারছি যে এই মানুষটা সিপাহী বিদ্রোহকে সমর্থন করতে পারবে না, কারণ রাজদ্রোহিতা তার কাছে একটা গূঢ় অপরাধ। ফলে সেইটা বলে কি বলছে? তার জয়ের বাসনা করা হচ্ছে। ফলে এই হচ্ছে আমাদের বাঙালিদের একটা ছবি ফুটে উঠবে। এরপর আসি হচ্ছে ভিক্টোরিয়াকে কি
কিভাবে উনি স্তুতি করছেন। তিনি কি বলছেন, সেখানে কিন্তু আমার জাতির স্বরূপটা সেখানে মিশে থাকছে প্রত্যেকটা স্তুতির মধ্যে, কারণ তিনি নিজে মিশে থাকছেন। তিনি নিজেকে কিভাবে দেখছেন, যদি আত্মশ্রদ্ধা না থাকে তাহলেই বোধহয় এইভাবে নিজেকে মিলিয়ে দেওয়া যায়। এবং আমি সেটা কখনোই সমালোচনা করছি না ঈশ্বর বুদ্ধের, কারণ সেই সময় দাঁড়িয়ে তিনি যেটা করছেন এই দ্বন্দ্বের মধ্যে, কারণ সময়ে দাঁড়িয়ে সময়কে বিচার করা যায় না, ফলে এই দ্বন্দ্বের মধ্যে আমরা হয়তো প্রত্যেকেই পড়ি। সেইখানে তিনি লিখছেন, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো, কেবল খাবো খোল বিচলি ঘাস, যেন রাঙা আমলা তুলে মামলা গামলা ভাঙে না। আমরা ঘুষি পেলেই খুশি হব, ঘুষি খেলে বাঁচবো না। তাহলে এই যে তাকে আমরা ভিক্টোরিয়াকে কল্পতরুর সঙ্গে তুলনা করছি, যে যা চাইবো তাই তিনিই দেবেন, আর আমরা কি, আমরা হচ্ছে পোষা গরু। আমরা শিং বাঁকানো শিখিনি, আমরা শুধু ওই বিচলি খোল, আমাদের ওই যে জাবনা দেওয়া হয় ওই গামলাটাকে না ভাঙলেই চলবে, কারণ ইংরেজরা তখন যে নীল চাষ চলছে, সেখানে যে বিরোধিতা হচ্ছে, সেই সমস্ত চাষিদের উপরে অত্যাচার হচ্ছে, এ কিন্তু দেশের মানুষের উপরে অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারগুলো সত্ত্বেও তার কিন্তু কোথাও মনে হচ্ছে যে মা একটু তুমি দেখো যেন এই অত্যাচারটা না হয়, আমার নিজেরই তো দেশের লোক। কিন্তু একবারও তিনি রুখে দাঁড়াচ্ছেন না যে কেন আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া হচ্ছে, কারণ ওই রুখে উঠতে গেলে, ওই বড় ভালোটাকে আনতে গেলে কিছু বিদ্রোহী হতে হয়, কিছু রাষ্ট্রদ্রোহিতার দায় নিতে হয়। ফলে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু তখন তুলে ধরা হচ্ছে। এবং এইটা কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের গোটা জাতি কিন্তু তখন এই পরাধীনতার মধ্যে ডুবে আছে, তাদের স্বাধীনতার কোনো কনসেপ্টই নেই। সেইখান থেকে আমাদের দেশ স্বাধীন হবে। ফলে এই যাত্রাটাকে সেই জন্য বোঝা খুব দরকার। একদিনে আমরা আজকে এই জায়গাটায় এসে পৌঁছইনি, কতখানি মূল্য দিতে হয়েছে। এই সমস্ত আমাদের দেশের মানুষদের সব মনগুলোকে পার করে করে আমাদের তারপরে জয় করে আজকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। ফলে অনেক মূল্য রয়েছে, সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পর্যায়ে সেখানে হচ্ছে সিপাহী বিদ্রোহ নিয়ে কথা। সেখানে দেখুন কি অদ্ভুত বলা হচ্ছে, এই ভারত কিসে রক্ষা হবে ভেবো না সে ভাবনা, মা মানে ভিক্টোরিয়া, সেই তাতিয়া টপির মাথা কেটে আমরা ধরে দেব নানা। নানা সাহেব তাতিয়া টপির কথা আমরা পড়েছি ছোট থেকেই সিপাহী বিদ্রোহ নিয়ে। সেখানে আমার নিজের জাতির ভেতর থেকে, ভারতীয়দের ভেতর থেকেই কেউ ভিক্টোরিয়াকে আশ্বস্ত করছে যে তাতিয়া টপির মাথা আমরা কেটে এনে দেব, আর নানা সাহেবকে আমরা ধরে দেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। ফলে সেদিন যে তারা কোনো স্বীকৃতি পাবে না, তাতিয়া টপি, নানা সাহেব, এরা যে কোনো স্বীকৃতি পাবে না। সিপাহী বিদ্রোহের বীরেরা যে কারণেই হোক, যেভাবেই হোক, যে প্রথম প্রতিবাদটা করলো, সেটা যে কেউ চিহ্নিত করবে না এবং বরং বিরোধিতা করবে, সেই জায়গাটা কিন্তু বোঝাই যাচ্ছে এই লেখা থেকে। কারণ তার হাতে রয়েছে সংবাদ প্রভাকরের মতন একটা কাগজ, সেই কাগজের সম্পাদনা করছেন তিনি, এবং সেই তার সঙ্গে সঙ্গে তার হাতে হচ্ছে আমাদের কবিতার আধুনিক যুগের সূচনা হচ্ছে। ফলে তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তার ভাবনা যখন এখানে, তখন আমাদের বাকিদের ভাবনা কোথায় ছিল, তখন বাঙালি জাতির ভাবনা কোথায় ছিল, সেইটা বোধহয় বোঝা আমাদের খুব দরকার। এরপরে একটু এগিয়ে যাই, সেখানে এবার দেখছি আমরা স্ত্রী শিক্ষা, ওই যে পড়লাম বেথুন স্কুল, ডাফ স্কুল, এই সমস্ত কিছু তৈরি হলো। সেইখানে আমরা দেখতে পাচ্ছি কি স্ত্রী শিক্ষা নিয়ে তিনি কি বলছেন, চূড়ান্ত বিরোধিতা করছেন। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? যত ছুরিগুলো তুড়ি মেরে এটাও হাতে নিচ্ছে যবে, তখন এবি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই হবে। ও ভাই, আর কিছুদিন বেঁচে থাকলে পাবেই দেখতে পাবে, এরা আপন হাতে হাঁকিয়ে বগি গড়ের মাঠে হাওয়া খাবে। তার মানে এরা যদি একবার পড়াশোনা শিখে যায়, তাহলে নিজেরা গাড়ি চালাবে, বিলিতি বলবে, তারপরে হচ্ছে বিবি সেজে ঘুরবে। আচ্ছা, যদি এগুলো কিচ্ছু না করতো তাহলে কোনটা করলে উনি খুশি হতেন? ওই ব্রত ধর্ম, আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতো সবে, মানে মেয়েরা যদি বসে বসে ব্রত ধর্ম নিয়ে থাকতো আর নিজেদের সুখ দুঃখের কথা নিয়ে থাকতো, সেইটার বলে বোধহয় একটু সহানুভূতি তাদের দেখানো যেত। কিন্তু এই যে তারা ভাগ্যকে জয় করতে বেরিয়ে যাচ্ছে এবং কিছু কিছু মানুষ তাদেরকে সাহায্য করার হাত বাড়িয়ে দিচ্ছেন,
এই জায়গাটা তখন বোধহয় বাঙালি সমাজ ঠিক ভালোভাবে দেখতে পাননি তারা, চাননি তারা এই জিনিসটা। যে কারণে আমরা জানি যে যখন এর বহু পরে বেশ কিছু পরে যখন আমাদের নিবেদিতা স্কুল তৈরি হবে, তখন সিস্টারকে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হচ্ছে, কারণ পাওয়া যাচ্ছে না মেয়েরা যে পড়াশোনা করবে। ফলে এইখানে আমরা কিন্তু দেখছি যে সমস্ত কিছু রসাতলে যাবে সেরকম একটা ছবি উনি তুলে ধরছেন, যে মেয়েদের এই পড়াশোনা করলে এই জিনিসটা হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ওই যে বলছিলাম যে সময়ের দ্বন্দ্ব কেন বলছি, এই কবিতা যিনি লিখছেন তিনি কিন্তু শেষ জীবনে বেথুন স্কুলে মেয়েদের পাঠ্য বই লিখে যাবেন, কারণ অতখানি সময় পার করতে করতে উনি কিন্তু বোধহয় এটার গুরুত্ব বুঝতে পেরেছেন। ওই যে বলছিলাম শুধু দোষ দিলে হবে না, বা আমার সময় দাঁড়িয়ে তাকে বিচার করলে চলবে না, তার সময় দাঁড়াতে হবে। ফলে তার সময় দাঁড়ালে আমরা বুঝবো এই দ্বন্দ্ব যেমন স্বাভাবিক, এই দ্বন্দ্বকে অতিক্রম করে এগিয়ে যাওয়াটাও স্বাভাবিক। ফলে সেইটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার আসি বিধবা বিবাহের কথায়, যেটা আমরা কিছু আগেই দেখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন। অনেক লড়াই করে সেই বিলকে তিনি পাশ করিয়েছেন এবং সেই আইন প্রণয়ন হয়েছে। সেখানেও হচ্ছে আমাদের পুরাণ থেকে শাস্ত্র থেকে সব উদ্ধৃতি দিয়ে বোঝাতে হয়েছে আমাদের যে হিন্দু সমাজকে। সেই সমস্ত করে যাদের পাওয়া হলো, একটা তো আইন পাশ হয়, কিন্তু সেই আইন কতখানি শুধু আইন হয়েই থাকে নাকি সেটা মানব জীবনে সহজে নেমে আসে। সেই আইনটা পাশ হওয়াটা নিশ্চয়ই একটা সাফল্য, কিন্তু যতদিন না সেটা সবার মধ্যে গৃহীত হচ্ছে ততদিন বোধহয় সার্থকতা থাকে না। ফলে আমরা যদি এখানে দেখি যে দেখুন প্রথম যে অংশটা আমি তুলেছি সেখানে কিন্তু বিদ্যাসাগরকে যথেষ্ট কটু কথা বলছেন উনি। কি বলছেন? অগাধ বিদ্যার বিদ্যাসাগর তরঙ্গতায় রঙ্গ নানা, তাতে বিধবাদের কুলতরি অকুলেতে কুল পেলে না। তাহলে অকুলেতে কুল পাওয়া কুলতরি এটা কি? কারণ আমরা জানি হচ্ছে শ্বশুর কুল এবং বাপের কুল, মেয়েদের হচ্ছে শ্বশুর কুলটা প্রধান, এতদিন তাদেরকে এটা শেখানো হতো। ফলে কি হবে যে তাদের হচ্ছে গিয়ে সমস্ত কুল যাবে। যে বিধবা তার তো একবার বিয়ে হয়েই গিয়েছে, তার তো একটা শ্বশুর বাড়ি আছে, তার কুল তার গোত্র সবকিছু তো সে ব্যবহার করছে। তাহলে আবার যদি চলে যায় তাহলে কি হবে? জীবনটা সেখানে কিন্তু প্রধান নয়, প্রধান হচ্ছে গোত্র, তার কুল, এগুলোই প্রধান। একটা মেয়ে সারা জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে এইটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখব আমাদের সমাজ কিন্তু যথেষ্ট অমানবিক ছিল। ফলে এইগুলো বোধহয় তার দিয়ে, এবং সেখানে তিনি বিদ্যাসাগরের মতো মানুষকে এইরকম ভাবে কবিতায় তিনি আক্রমণ করছেন যে তার বিদ্যা থাকতে পারে, পড়াশোনা থাকতে পারে, কিন্তু সেটা কোনো কাজের না, তিনি আসলে সমাজের ক্ষতি করছেন। এই কথা তিনি সরাসরি লিখে যাচ্ছেন। এরপরে কি হচ্ছে? এর পরের ধাপটা হচ্ছে বিদ্যাসাগরকে তো কটু কথা বলা হলো, তারপর কি করতে হবে? তারপরে আমাদের জনসাধারণ আমরা রয়েছি, আমাদেরকে বোঝাতে হবে দেখো বাবা আইন পাস হয়েছে, কিন্তু তোমরা কি বিয়েটা দিতে পারবে? এইটা যে কতটা গর্হিত কাজ, এবং সেইটা কিভাবে যে সেইটা যদি আমাদের মনের মধ্যে কিছু নেগেটিভ ভাবনা, কিছু ভুল যুক্তি ঢুকিয়ে দেওয়া যায়, সেই রকম ভাবে উনি লিখছেন কলিকাকে ছেলে চলে যে সকল রানী তাহারা সদবা হবে পড়ে শাখা শাড়ি। তাহলে ছেলে পুলে নিয়ে তারা আবার বিয়েতে বসবে? এটা হয় কখনো? এই প্রশ্ন কিন্তু তুলছে। তারপরে কি বলছে? বিধবার গর্ভজাত যে হয় সন্তান বৈধ বলে কিসে তারা করিবে প্রমাণ। তাহলে কারণ একবারই একটা কুলি হয় একজন বরের থেকে, ফলে সেই বর যখন মারা গিয়েছে দ্বিতীয়বার যখন আবার বিয়ে করছে, তাহলে কি করে সে বৈধ হবে? কি একটা গোটা জীবন, একটা মেয়ের সারা জীবনের সবকিছু হারিয়ে যাওয়া, তার সারা জীবনের এই সমাজের জাতাকলে পিষে শেষ হয়ে যাওয়া, সেটার পাশে তিনি রাখছেন এরকম কিছু তুচ্ছ প্রশ্নকে। এবং এই প্রশ্নগুলো আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা বলছি তুচ্ছ প্রশ্ন, সেদিন কিন্তু এই প্রশ্নগুলো বড্ড ভারী ছিল। সেদিন কিন্তু মানুষের মনে এই প্রশ্নগুলোই ভিড় করে জমেছিল। ফলে আমাদের যে পথটা চলতে হয়েছে, আমি সেই সময়টাকেই, সময় এবং সময়ের দ্বন্দ্বটাকেই দেখানোর চেষ্টা করছি। এটা বিধবা বিবাহ নিয়ে হয়ে গেল। এরপরে তাহলে এই যে বলছি আবার দেখুন কেমন পরস্পর বিরোধ। তিনি কিন্তু ঘরের মেয়েদের দুর্দশার কথা দেখতে পাচ্ছেন, তিনি যে দেখছেন না একদম তা কিন্তু নয়। কারণ তিনি যখন দেখছেন যে সাহেবদের ঘরে মেয়েরা যেভাবে রয়েছে, মেমরা, সেই মেমেরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে নিয়ম কানুন মানছে না, এ করছে না, সমস্ত কিছু তিনি দেখছেন।
ঘরের যে মেয়েরা রয়েছে তাদের, সেখানে তিনি বলছেন এইখানেই হচ্ছে দ্বন্দ্ব। যদি উনি শুধুমাত্র ওই আগের পংক্তিগুলোতে, মানে আমাদের এই আগের পংক্তিগুলোতেই উনি আটকে থাকতেন, তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে উনি হচ্ছেন কি ভীষণ প্রাচীনপন্থী, ওনাকে আমরা গ্রহণ করতে পারছি না। কিন্তু এই মানুষটার ভেতরেই পরবর্তী ক্ষেত্রে দ্বন্দ্ব আসছে। তিনি লিখছেন সিন্দুরের বিন্দু সহ কপালেতে উল্কি, নসি জসি খেমি বামি রামি স্বামী বুলকি, ঘরে থেকে চিরকাল পায় মহাদেব, কখনো দেখে না বর পুরুষের রূপ, এই রূপে হিন্দু রামা শুদ্ধাচার রেখে না পায় সুখের আলো অন্ধকারে থেকে। তাহলে বুঝতে পারছেন কিন্তু তিনি যে এরা কেউ সুখে থাকে না, এবং এই সুখে না থাকা, যদি আমরা মেয়েদের সেই 50% ধরি, একটা সমাজের অর্ধেকটাই অন্ধকারে রয়েছে, এটাও তিনি বুঝছেন। বোঝার পরেও হচ্ছে সেই সংস্কারের পাশগুলো কাটতে যে একটু কষ্ট হয়, একটু ব্যথা লাগে, সেই বোধহয় ঝঙ্কারটা ওখানে উঠছে। কিন্তু এইটাও তিনি বুঝছেন, তাকে কিন্তু আমরা পুরোপুরি অমানবিক বলতে পারবো না, তার প্রতি আমরা তীব্র অভিমান বোধহয় এই কারণেই করতে পারবো না। এই আধুনিক কালে দাঁড়িয়ে আমরা বোধহয় সেই যদি সেই তীব্র অভিমান করি, তার প্রতি একটু অবিচারই করা হবে, কারণ এইটাও তারই লেখা। এরপরে আমরা যাব হচ্ছে এই যে খ্রিস্টানরা তখন এলেন, খ্রিস্টানরা এসে কি করলেন, আমাদের সমস্ত যারা নিম্নবর্গের মানুষরা রয়েছে, যারা আমাদের এই হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্যবাদের দ্বারা উৎপীড়িত নিপীড়িত, সেই তাদেরকে একটা জীবনের আশ্বাস দিতে শুরু করলেন। তাদের শিক্ষা, তাদের একটা খাওয়া দাওয়া, এই যে একটা তার যে মিনিমাম যেটুকু লাগে বেঁচে থাকার জন্য, সেইটা দিয়ে আশ্বাস দিয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে নিয়েছিলেন। ফলে সেই জায়গাটাও কিন্তু তার দৃষ্টি এড়াচ্ছে না, কারণ তিনি ভয় পাচ্ছেন। এই ভয় কিন্তু পেয়েছিলেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, রামমোহন পেয়েছিলেন, কেশব সেন পেয়েছিলেন। ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল যে কারণে, যে সেই সময় কেন এত উপনিষদ বা এত কিছুর অনুবাদ হচ্ছে কেন, কারণ তারাও বোঝাতে চাইছেন আমাদেরও এক ঈশ্বর আছে, আমাদের ওই 33 কোটি দেবতা নয়, আমাদেরও ব্রহ্ম আছে, এইটা তারা বোঝানোর চেষ্টা করছে। ফলে এই ভয়টা কিন্তু তখন আপামরের মধ্যে ছিল, এবং সেই ধর্মান্তকরণের যে আমরা ধর্মান্তকরণের যে ছবিটা আমরা পাচ্ছি, সেখানে আমরা দুটো দিক থেকে পাচ্ছি। একটা হচ্ছে এই সাহেবদের একটা ছবি পাচ্ছি, যে এই যে সাহেবরা মানে পাদ্রীরা যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখে মানুষের কি অনুভূতি হচ্ছে, কি রিয়াকশন হচ্ছে, সেইটার একটা ছবি পাচ্ছি। আর একটা পাচ্ছি যে যে সমস্ত ভারতীয়রা ধর্ম চেঞ্জ করে নিল, তারা কিরকম এবার সমাজে গৃহীত হলো, তারা কি খুব জাতে উঠে গেল, হয়তো তারা জাতে উঠছে না। সেই ছবি আমরা দুটো ভাগে দেখব। প্রথম দেখি সাহেবদের ছবিটা। সাহেবদের ছবিতে কি দেখছি, সেখানে তিনি লিখছেন, ছেলে কালে ছেলে ধরা শুনিয়াছি কানে, এখন হইল বোধ বিশেষ প্রমাণে, কহিতে মনের খেদ বুক ফেটে যায়, মিশনারি ছেলে ধরা ছেলে ধরে খায়, মাতৃমুখে জুজু কথা আছি অবগত, এই বুঝি সেই জুজু রাঙাবো যত, মূর্খ হয়ে ঘরে থাকো ধর্মপদ ধরে, কাজ নাই স্কুলেতে লেখাপড়া করে। তাহলে এই যে উনি বলছেন, কারণ স্কুলে গেলেই হচ্ছে গিয়ে সেই মিশনারি পদ্ধতিতে পড়াশোনা হচ্ছে, সেখানে তারা নানা কিছুর সঙ্গে পরিচিত হচ্ছে, পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে পরিচিত হচ্ছে, যা তখন ওদের কাছে একটা বিরাট দিগন্ত খুলে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সেই জ্ঞান বিজ্ঞান যুক্তির আলোক নিয়ে আসা ইংরেজদেরকে আমাদের ভালো লাগছে। ফলে সেইগুলো তিনি বলছেন দরকার নেই, তুমি পড়াশোনাও করতে হবে না। এটা কিন্তু কোনো মেয়েদের নয়, ইনি সবাইকে বলছেন যে ওইভাবে পড়াশোনার কোনো দরকার নেই, তার থেকে মূর্খ হয়ে ধর্মপথ ধরে থাকো। এবার কি বলা হচ্ছে, মিষ্টভাষী শুভ্রকায় মিশনারি যত, আমাদের পক্ষে তারা দয়া ধর্ম মত, শূন্য করি জননী হৃদয় ভান্ডার, হরণ করিয়ালয় সাধের ভান্ডার। তাহলে কি বলছে, যে মায়ের বুক থেকে সেই ছেলেকে কেড়ে নিয়ে চলে যাবে। কারণ যখন ছেলে ধর্ম বদল করে চলে যাবে, তখন তো তাকে ত্যায্য পুত্রই করা হবে। সবচেয়ে কষ্ট পাবে কে, সেই মাই কষ্ট পাবে, মাকেই নানা কথা শুনতে হবে। ফলে সেই জন্য বলা হচ্ছে যে আমরা সেই জুজুবুড়ির কথা শুনেছিলাম না, এরাই হচ্ছে সেই জুজুবুড়ি, এরাই হচ্ছে আমাদের সমস্ত কিছুকে রসাতলে পাঠাচ্ছে, আমাদের ঐতিহ্য আমাদের ধর্ম সমস্ত কিছুকে রসাতলে পাঠাচ্ছে। সেই ছবি এখানে তুলে দিচ্ছে। এবার দেখি যে ওই দিকটায় কি হচ্ছে,
যারা ধর্ম বদল করলো তাদের কি হচ্ছে, তাদের ছবিটা কিন্তু আরো করুন। কারণ সাহেবরা কিন্তু তাদের নিজের জাতি তুলে নিচ্ছে না। প্রথমত সেই অর্থনৈতিক একটা বিশাল বৈষম্য রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে সেই কালো চামড়া বলেই তো থাকছে, তারা তো আর সেই ফর্সা চামড়ার মানুষ হয়ে যাচ্ছে না। ফলে তারা কিন্তু একদম আপন করে নিচ্ছে না, তাদের অনুষ্ঠানে তাদের যে নিমন্ত্রণ করছে আপন করে নিচ্ছে না, একদম সেটা হচ্ছে না। কিন্তু সেই সমস্ত মানুষগুলো যারা রয়েছে তাদের সেই শীতকালে আমরা জানি দুটো, একদিকে আসছে বড়দিন আর একদিকে আমাদের আসছে পিঠে পুলি। ফলে আমরা কিন্তু আর যার পিঠে পুলি তৈরি করছি তারা কিন্তু আর ওই সব খ্রিস্টান হয়ে যাওয়া ওদেরকে পুলি খেতে নেমন্তন্ন করছি না, তারা কিন্তু সেই কেকের জায়গাতেই আটকে থাকছে। মানে সমাজে প্রায় আমাদের দিক থেকে এক ঘরে হয়ে থাকছে, ওদিকে সাহেব নেয়নি, এদিকে সমাজ এক ঘরে হয়েছে। কি বলা হচ্ছে, বড়দিনে বাবু সেজে কত রূপ খেয়ে, জাহাজ হইতে যেন নামিলেন এই, তেঁতুলে বাগদি যেন ফিরিঙ্গির ঝাঁক, বাঁচি রেখো দেখিয়া তাদের কত যা। মানে তারা তখন হচ্ছে খ্রিস্টান হয়েছে, রাজার ধর্ম, রাজার ধর্ম যে পালন করছে সে তো একটুখানি হাব ভাব দেখাবে যে তোমাদের থেকে আলাদা, আমরাই এখন শাসন করছি প্রায়, রাজা না না। কিন্তু এই যে বললাম যে একটা কোথাও কোথায় শির দ্বারা ভেঙে গেলে পরাধীন জাতির, তখন হচ্ছে গিয়ে অন্যের থেকে ধার করে সে তার গর্বকে প্রকাশ করতে চায়, সেই রকম তারা করছে। তারা না নিলেও তারা কিন্তু যেন তাদের পাশাপাশি গিয়ে দাঁড়াচ্ছে সেই রকম ভাবে। তারপরে কি বলছে, ছেঁড়া পচা কামেজ তাহার নাই হাতা, তাই করে বাবুমান খালি করে মাথা, ভাঙা এক টেবিলেতে ডিশ সাজাইয়া, ইস্যু ভাবে খানা খান বাবু বাজাইয়া। ইস্যু মানে যীশু খ্রিস্টের। মনে মনে খেত বড় কান্না হয় লেটে, পরমান্ন পিঠাপুলি নাহি পান খেতে। তাহলে তারা তো তখন হচ্ছে ইংরেজ খ্রিস্টান হয়ে গিয়েছে, ফলে আমাদের মতো ধুতি চাদরে তাদের তো চলবে না, তখন তাদের প্যান্ট শার্ট পরতে হবে। সেসব পাবে কোথায়, তারা তো বড্ড গরিব। হয়তো সেই সাহেবই তার ব্যবহার করার কিছু দিয়েছে, অথবা খুব সস্তা দামের কিছু তারা জোগাড় করেছে, যার হচ্ছে দেখুন কেমন সেটা ছেঁড়া পচা কামিজ, তার হাতা নেই, তাই করেই সে রয়েছে। টেবিলটাও কি জোগাড় করেছে, কারণ আর তো মাটিতে বাবু হয়ে বসে গুছিয়ে খাওয়া যাবে না, এখন তো টেবিলে খেতে হবে, সাহেবরা টেবিলে খায়। ফলে তখন কিন্তু সেই ভাঙা টেবিলে ডিশ সাজিয়ে যিশুর কথা ভাবতে ভাবতে সে খাচ্ছে, আর মনে মনে চুপি চুপি, যখন রাত্রিবেলা অন্ধকারে কেউ দেখতে পাচ্ছে না, তখন মনে মনে খুব কান্না হচ্ছে তার, যে পরমান্ন পিঠাপুলি এগুলো সে আর খেতে পারছে না, কারণ কেউ তাকে আর নিমন্ত্রণ করছে না। তাহলে এই জায়গাটাও কিন্তু হচ্ছে যে আমরা একদিক থেকে তাদের জায়গা দেখছি, এবং আমাদের যারা মানে অত্যাচারের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু খ্রিস্টান হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এইটুকু খোঁচা তাদেরকে দিচ্ছি যে তোমরা কিন্তু আর বাবু ওই পরমান্ন পিঠাপুলি খেতে পারবে না, তোমাদের পছন্দ হোক না হোক ওই কেক আর যিশু এই নিয়েই থাকতে হবে। ফলে সেই ছবিটা কিন্তু এখানে উঠে আসছে, আর এর মধ্যে দিয়ে আমাদের সেই সময়ের যে একটা বড় সমস্যা, ধর্ম পরিবর্তনের যে সমস্যাটা দেখা গিয়েছিল তার ছবি ফুটে উঠছে। এরপরে আসছে যে শুধু কি এরাই, কিছু তো বড় বড় জমিদাররাও ছিলেন যারা বিভিন্ন খেতাব পাওয়ার জন্য ইংরেজদের তোষণ করে চলতেন, তারাও কিন্তু ওনার দৃষ্টি এড়িয়ে যায়নি, তাদের কথাও লিখছেন। কারণ হচ্ছে এই সব সুবিধেবাদী যারা হচ্ছে গিয়ে যথেষ্ট প্রাচুর্যে রয়েছে, তারপরেও প্রাচুর্যে থাকতে চায়, সম্মান চায়, তারা কিন্তু তখন যেভাবে তোষামোদ করতেন সেই ছবি তিনি তুলে ধরছেন। এইখানে কোথাও কোথায় মনে হয় যে তিনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখছেন। ওই যে সাংবাদিক খুবই বলা হয়েছে, সাংবাদিকের দৃষ্টিও তো নিরপেক্ষ হয়, তিনি যা দেখছেন সেটাকে তুলে আনছেন, এখানেও সেইটা তুলে ধরছেন। যেমন ওই নিম্নবর্গের যারা ধর্মান্তরিত হচ্ছে তাদের ছবি যেমন আছে, তেমন হচ্ছে এই বড় বড় মানুষগুলোর ছবি থাকছে। কি বলা হচ্ছে, খ্রিস্টের জন্মদিন বড়দিন নাম, বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম, কেরানি দেওয়ান আদি বড় বড় মেট, সাহেবের ঘরে ঘরে পাঠাতেছে ভেট। মানে সাহেব খুশি হবে যে সাহেবকে আমরা একটু তোষামোদ করছি, তার উপাসনার দিন মনে করে পাঠাচ্ছি। একবারও কিন্তু ভাবছি না যে আমার উপাসনার দিনে তিনি কিছু পাঠান কি আমাকে, এটা কি পারস্পরিক শ্রদ্ধা? কারণ শ্রদ্ধা একতরফা হয় না। ফলে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে যে তারা নিজেদেরকে কোথাও যেন সেই সমস্ত সাহেবদের সঙ্গে এক জাতে তারা নিজেদের তুলতে চাইছে, এবং বারে বারে বুঝিয়ে দিচ্ছে আমি কিন্তু আছি, সবার শেষ থেকেও হাত তুলে আমি কিন্তু আছি, আমি কিন্তু এসেছিলাম। এই উপস্থিতিটা সাহেবকে বারে বারে মনে
ভরিয়ে দিয়ে যাচ্ছে। আর কি এটা হচ্ছে পরেরটা, এটা বড়দিনের ছবি পেলাম প্রথমটা। পরেরটা পাবো হচ্ছে আমাদের দুর্গাপুজো। দুটো আমি দু রকমের দিয়েছি, কারণ একটা হচ্ছে ওদের অনুষ্ঠানে আমরা যাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোতে কি করছি। পূজা করে মনে মনে ভাবো এইভাবে, সাহেব খাইলে মন মুক্তি পথ পাবে। কারণ সাহেবদের নেমন্তন্ন করেছি, তখন আমাদের দেবী কতটা খাচ্ছেন, তাকে কতটা নিষ্ঠা ভরে দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি অনেক ক্ষেত্রেই এই সময় দুর্গা ঠাকুরের মুখ ভিক্টোরিয়ার মুখের সঙ্গে মিলে গিয়েছে। ফলে আমরা তখন দেখছি যে সাহেব খাইলে মন মুক্তি পথ পাবে, মানে ঈশ্বরী খুশি হন বা না হন, সাহেব খুশি হওয়াটা তখন কিন্তু প্রধান। এবং তার সঙ্গে বলা হচ্ছে যতক্ষণ বর্তমানকে ততক্ষণ থাকে বটে প্রেম গুণ গে, মুখ মুছে যায় শেষ বিদায় লইয়া, পুলিশ পুলিশ ড্যাম নিগার বলিয়া। তাহলে হচ্ছে শেষে যখন তারা চলে যাচ্ছে, যতক্ষণ থাকছে খুব শিষ্ট জাতি, তো যা থেকে আমরা এখনো হচ্ছে গিয়ে বোধহয় সৌজন্য শিষ্টাচারে সব শিখি বলে দাবি করি। কিন্তু আমরা বোধহয় মানে এইখানে যেরকম আমরা দু রকমের জিনিস দেখতে পাই, সেই জিনিসটা যে সামনে যতক্ষণ আছে ততক্ষণ তারা কিন্তু সুন্দরভাবে রয়েছে। যে মুহূর্তে তারা বেরোচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের পরিচয় আমরা নিগার। ফলে সেই ছবিটা এখানে উঠে আসছে যে তুমি কি এইভাবেই থাকবে। কোথাও বোধহয় যে একদম শুরুতে সেই কাঙালি বাঙালি বলেছিলেন না উনি, আমাদের খুব অভিমানে লেগেছিল। এই ছবিগুলো পার করতে করতে মনে হচ্ছে হ্যাঁ, বাঙালি বোধহয় সত্যি কাঙালি হয়ে গিয়েছিল সেদিনকে। নইলে এত কাঙাল করা কেন, এত তার নিজেকে প্রাধান্য পাওয়ার সমাজের মধ্যে সাহেবের চোখে নিজেকে খুঁজে পাওয়ার এত বাসনা কেন। ফলে সেই আত্মবিশ্বাসহীনতার ছবি কিন্তু বাঙালির, তৎকালীন বাঙালির আত্মবিশ্বাসহীনতার ছবি এখানে পরতে পরতে ফুটে উঠছে। এরপরে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, আমাদের একান্নবর্তী পরিবার আর নেই, অধিকাংশ ক্ষেত্রেই আর নেই বলা চলে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একান্নবর্তী পরিবারের ভাঙন কিন্তু এই সময় থেকে শুরু হলো। কারণটা কি? কারণ হচ্ছে তখন আগেকার দিনে আমাদের যে সমাজ কাঠামো ছিল, সেই বহুজন অনেক ভাই বা অনেক লোকজন মিলে হয়তো একটা পরিবারে রয়েছে। কিছুজন কাজ করছে, হয়তো কিছুজন আছে যারা কিছু করছে না, কিন্তু একবারও ভাবতে হচ্ছে না যে ওরা বসে খাচ্ছে, এই ভাবনা কিন্তু আসছে না। কিন্তু এই পরিবার থেকেই যদি একটি কোনো লোক, সে যদি সাহেবদের কোনো একটা অফিসে চাকরি করে এবং মাস গেলে একটা থোক মাইনে পায়, তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে, তার স্ত্রীর দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। তার মনে হচ্ছে যে আমরা এত রোজগার করছি, আমরা একটু আরামে থাকবো, ও কিছু করে না, ও কেন সমানভাবে থাকবে। এতদিন অবধি কিন্তু আমাদের এই ভাবনা আসেনি। এতদিন অবধি আমরা জানতাম একসাথেই থাকতে হয়। এইখানে এসে আমরা বুঝলাম যে না, ভালো রোজগার করলে নিজেদের মতো আলাদা হয়ে বেরিয়ে যাওয়াও যায়। সমাজে যদি পরিবারের মধ্যে কেউ যদি একটু পিছিয়ে পড়া থাকে, তার দায় নিতে নেই। এতদিন অবধি আমরা নির্দ্বিধায় সে দায় নিতাম, নিয়ে আমরা আনন্দে ছিলাম। আজকে আমরা স্বার্থপর হলাম। এবং সেখানে কোন জায়গা থেকে গন্ডগোলটা শুরু হচ্ছে? প্রথম হচ্ছে এইখানে আমরা দেখছি যে বউকে কথা শোনানো হচ্ছে, যা খুব কমন। শাশুড়ি বউয়ের ঝগড়া এ তো চিরকালীন, এ তো শোনাই এই করে। সেখানে কি বলছে? বধূর রন্ধনে যদি যায় তাহা একে, শাশুড়ি ননদগত কথা কয় বেগে। হ্যালো বউ, কি করিলি? দেখে মন চটে, এই রান্না শিখেছিস মায়ের নিকটে? 7 জন্ম ভাত বিনা যদি মরি দুঃখে, তথাচ এমন রান্না নাহি দিই মুখে। করে এই তো তাকে হচ্ছে কটু কথা শোনানো হচ্ছে, এবং তার একেবারে পরিবার তুলে যে মার কাছ থেকে এই রান্না শিখে এসছো। আর কেউ যদি ভালো রান্না করে ফেলে তখন তাকে প্রচন্ডভাবে প্রশংসা করা হচ্ছে। এবং সেই প্রশংসার মানদণ্ড আমি যেটা এখানে আর কোটেশন তুলিনি, সেটা হচ্ছে পুরুষেরা কার রান্নাকে প্রশংসা করেছে। ফলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার তখন গর্বে মাটিতে প্রায় পা পড়ছে না, আর এই বধূ হচ্ছে গিয়ে নীরবে গিয়ে কোথাও একটা লুকিয়ে কাঁদছে। এরপরে ছবিটা আসে, এই যেটা বলছিলাম যে এইবার হচ্ছে গিয়ে খাবারের হিসেব কিন্তু নিতে হবে, এতদিন নিতে হয়নি, এবার হচ্ছে কি বলা হচ্ছে? চেয়ে দেখো সংসারে যে কতগুলি ছেলে, বলো দেখি কি হইবে নয়রের ছেলে। 1 মনে খায় যদি 8 মনে সারি, 1 মনে না খাইলে 10 মনে হারি। মানে 1 মন করে যদি সবাই খায়, সবাই সমান খায়, তাহলে হচ্ছে কি আমাদের হয়ে যায় 8 মনে। কিন্তু যদি কেউ বেশি খায়, কেউ কম খায়, তাহলে হচ্ছে 10 মনেও পারবো না। এতদিন কিন্তু এই হিসেবে আমাদের যেতে হয়নি,
রকমেরই হই, আমরা এক রকমের হই না। ফলে সবাই যে এক মনে একইভাবে একই পরিমাণ খাদ্য খেয়ে থাকবো, এটা বোধহয় অসম্ভব একটা কল্পনা। জানি এতদিন আমরা ভাবিনি, কিন্তু এইবার এসে ভাবতে শুরু করলাম। এইবার তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে এইবার সেই বর যে হচ্ছে কলকাতায় ছিল, সাহেবের অফিসে চাকরি করতো, ভালো মাইনে পায়, সেই বর এসেছে, পিঠে পুলি তৈরি হয়েছে। পিঠে পুলি তৈরি হওয়ার পরে শাশুড়ি কি করেছে? বৌদি সারাদিন পিঠে পুলি বানিয়েছে। শাশুড়ি চুপি চুপি পিঠে পুলি ভর্তি একটা হাঁড়িকে সরিয়ে রেখেছে। কেন? তার মেয়ের ঘরে একটু পাঠাতে হবে, শাশুড়ির মেয়ের জন্য একটু মন কেমন করছে। কিন্তু এই বউটির তো সেটা করছে না। ফলে তাকে সেই যখন গিয়ে জিজ্ঞেস করছে, তখন এতে কি আছে? তখন বলছে ছাই রয়েছে, কিছু না। এইরকম করে এটাকে সরিয়ে রাখছে। এবং তারপরে সেই কথাগুলো যেরকম ভাবে গুছিয়ে সেই বর যখন আসছে তার খাবার নিয়ে তাকে আলাদা ঘরে এনে ইনিয়ে বিনিয়ে সেই বউ তখন বলছে যে এই 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 কিন্তু চলছে, তুমি এত রোজগার করে পাঠাচ্ছ, এটা কিন্তু এখানে 5 ভূতের শ্রাদ্ধ হচ্ছে। এইটা যখন গুছিয়ে বলা হচ্ছে, তার ছবি এইটা। কি বলা হচ্ছে? শাশুড়ি আলাদা রেখে ছাই 3 হাঁড়ি চুপি চুপি পাঠালেন কন্যাটির বাড়ি। ঠাকুরজির ছেলেগুলো খায় ঠেসে ঠেসে, আমার গোপাল যেন আসিয়াছে দেশে। শক্তি ভক্তি পরায়ণ হন যেই নর, তখনই এসব বাক্যে ভেঙে দেন ঘর। তাহলে কি হচ্ছে? যে বলছে যে দেখো ঠাকুরজির ছেলেরা ঠেসে ঠেসে খাচ্ছে, অথচ আমার যে ছেলে রয়েছে সে কিন্তু কিছু খেতে পাচ্ছে না, তোমার ছেলে খেতে পাচ্ছে না, তোমার টাকায় এত কিছু হচ্ছে, সেসব কিন্তু অন্যরা খাচ্ছে। এবার সেইটা শক্তি ভক্তি মানে শক্তি ভক্তি পরায়ণ বলতে মানে স্ত্রী কথাকে যে সর্বস্ব বলে জানে, সে যখনই এটা জানছে সেই নর সে কি করছে? তখনই ঘর ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে। এই সূচনা হলো আমাদের 51 ভক্তি পরিবারের ভাঙনের, যা ক্রমাগত একা হতে 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 আজকের দিনে এই বোধহয় পাখির বাসার মতো কোপে কোপে আমাদের ছোট্ট ছোট্ট নিউক্লিয়ার সংসারের পরবর্তীতে যেটা চলে এলো, সেই ছবি এখানে আমরা পেলাম। এইটুকুই আমার আজকে বলার, কারণ আমি সময়টাকে দেখাতে চাইলাম, সময়ের দ্বন্দ্বটাকে দেখাতে চাইলাম। ঈশ্বরগুপ্ত কিভাবে তুলে ধরলেন একটা সময়কে, তো শুধু ইতিহাস দিয়ে নয়, এই সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েও কোথাও সময়টাকে জানতে হয়। আমরা সেই মনের মধ্যে ঢুকে গিয়ে ঈশ্বরগুপ্তকে বোঝার চেষ্টা করলাম এবং দেখলাম যে এই যে সেই সময়টা যে অনেকখানি বদলে গেল, সময়টা যে অনেকটা আধুনিক হলো, সেই আধুনিক সময়ের ছবিটা কিভাবে ধরা পড়লো বাঙালির মনে মননে চিন্তায়, সেইটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ।